গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি চাপা উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল। কেউ খুব জোরে বলছিল না, কিন্তু প্রায় সবার মুখে ফিস ফিস করে একটি নাম ঘুরে বেড়াচ্ছিল। সেই নামটি হলো ডক্টর মাহমুদ ইউনূস। প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে আসার পর থেকেই তাকে নিয়ে যত রকম জল্পনা কল্পনা সম্ভব তার সবই হয়েছে। কেউ বলছিলেন তিনি দেশ ছেড়ে চলে যাবেন, কেউ বলছিলেন তিনি রাষ্ট্রপতি হবেন, আবার কেউ বলছিলেন তিনি নোবেল জয়ী হিসেবে নিজের কাজে ফিরে যাবেন। কিন্তু আসল সত্যটা জানতে হলে পুরো গল্পের গোড়া থেকে শুনতে হবে। শুরুটা ছিল একটি গুঞ্জন নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন থেকে একটি পক্ষ জোরে সোরে প্রচার করতে শুরু করে যে প্রফেসর ইউনূস দায়িত্ব হস্তান্তরের পর আর বাংলাদেশে থাকবেন না। তাদের দাবি ছিল ক্ষমতা ছাড়ার পরপরই তিনি ব্যাগ গুছিয়ে বিদেশে পাড়ি দিবেন। এই কথাটি প্রথম কারা ছড়িয়েছিল তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে এটুকু বলা যায়, এই গুজব ছড়ানোর পেছনে একটি উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূসকে এমন একজন মানুষ হিসেবে উপস্থাপন করা যিনি দেশের জন্য তেমন কিছু করেননি, শুধু ক্ষমতার স্বাদ নিয়ে সুযোগ বুঝে বিদেশে চলে যাবেন। এই অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। একের পর এক পোস্ট আসতে থাকে। কেউ কেউ এতটাই এগিয়ে যান যে দাবি করেন প্রফেসর ইউনূসের বিমানের টিকিটও কাটা হয়ে গেছে। পুরো বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছিল যেন মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় তিনি সত্যি দেশ ছেড়ে যাচ্ছেন। কিন্তু এরপর ঘটে সেই ঘটনা যা অনেকটাই এই গুজব থামিয়ে দেয়। প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার পর ডক্টর মাহমুদ ইউনূস নিজেই একটি ঘোষণা দেন। সেই ঘোষণায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। এই একটি বাক্যেই তিনি সব গুজবের মুখে কার্যত তালা লাগিয়ে দেন। যারা বলছিলেন তিনি দেশ ছেড়ে চলে যাবেন, তাদের আর কোনো বক্তব্য থাকে না। প্রফেসর ইউনূস জানান তিনি গুলশানে তার নিজ বাসভবনেই থাকবেন এবং কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই। তার বাংলাদেশ, তার ঠিকানা বাংলাদেশ, এটাই তার শেষ গন্তব্য। এই ঘোষণার পর দেশ জুড়ে স্বস্তির নিঃশ্বাস পড়লেও নতুন একটি প্রশ্ন সামনে আসে। তাহলে প্রফেসর ইউনূস এখন কি করবেন? দায়িত্ব শেষ, দেশও ছাড়বেন না, তাহলে তার পরবর্তী পদক্ষেপ কি? ঠিক এখানেই গল্পটি আরও জটিল হয়ে ওঠে, কারণ এবার শুরু হয় আরও শক্তিশালী ও চাঞ্চল্যকর একটি গুঞ্জন। রাজনৈতিক মহলে খবর ছড়িয়ে পড়েছে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানোর একটি প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবটি দিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এই খবরটি প্রথম প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। তিনি যখন এই তথ্য জানান, তখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, কারণ এটি ছিল এমন একটি খবর যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের চিত্র পুরোপুরি বদলে দিতে পারত। ভাবুন, একদিকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে বসে আছেন নোবেল বিজয়ী ডক্টর মাহমুদ ইউনূস। এই দুইজন যদি একসঙ্গে বাংলাদেশকে নেতৃত্ব দেন, তাহলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান কোথায় পৌঁছাতে পারে সেটা সহজেই অনুমেয়। তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং যার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে অনেকেই আশাবাদী, তার পাশে যদি প্রফেসর ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে থাকেন, তাহলে সরকার একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করেন। তবে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি বলেন, প্রফেসর ইউনূস নিজেই এই প্রস্তাবে রাজি হননি, অর্থাৎ রাষ্ট্রপতি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। একজন মানুষ যিনি চাইলে দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে পারতেন, তিনি নিজেই সেই পথ বেছে নেননি। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে নানা মহলে নানা বিশ্লেষণ চলছে। তবে এই খবরের সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিএনপি থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ফলে প্রস্তাবটি সত্য নাকি গুজব
তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটি নিশ্চিত যে এই খবর জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ মানুষের একটি বড় অংশ চেয়েছিলেন প্রফেসর ইউনূস উল্লেখ করে রাষ্ট্রপতি জুলাই হন। যোদ্ধাদের অনেকেই নিরাপত্তা আশা নিয়ে প্রধান করেছিলেন উপদেষ্টা বলেন প্রধান দ্রুততম উপদেষ্টার সময়ের দায়িত্ব শেষ করে তিনি সরাসরি রাষ্ট্রপতি ভবনে যাবেন। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি তার বক্তব্যে বলেন, দেশের স্বার্থে ডক্টর ইউনূসের এই প্রস্তাব গ্রহণ করা উচিত ছিল। তার মতে শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়, দক্ষিণ এশিয়ার জটিল রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান বিবেচনা করা জরুরি। তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের এমন একজন রাষ্ট্রপতি দরকার যিনি বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। তার মতে এই কাজের জন্য ডক্টর ইউনূসের চেয়ে উপযুক্ত ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। তিনি একটি উপমাও ব্যবহার করেন, প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হলে পুরো দেশ একটি আন্তর্জাতিক ছাতার নিচে থাকত। তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এতটাই শক্তিশালী যে তিনি রাষ্ট্রপতি হলে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা কঠিন হয়ে পড়ত। তবে প্রফেসর ইউনূস আগেই জানিয়েছিলেন দায়িত্ব শেষ হলে তিনি তার পুরনো কাজে ফিরে যাবেন। তার সেই কাজ হলো ইউনূস সেন্টারে বসে 3-0 তত্ত্ব নিয়ে গবেষণা করা এবং তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব এবং জিরো কার্বন নিঃসরণ। তার মতে রাজনৈতিক পদে বসে যতটুকু কাজ করা যায় তার চেয়ে বেশি কাজ একজন স্বাধীন গবেষক ও সমাজ উদ্যোক্তা হিসেবে করা সম্ভব। এখন প্রশ্ন হলো, প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি না হওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল? এই প্রশ্নের উত্তর দুই দিক থেকে বিবেচনা করা যায়। একদল মনে করেন এটি ভালো সিদ্ধান্ত। তাদের যুক্তি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকার পর যদি তিনি নির্বাচিত সরকারের সময় রাষ্ট্রপতি হতেন তাহলে তার পূর্ববর্তী সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারত। অন্যদিকে আরেকটি অংশ মনে করেন দেশের বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন ব্যক্তির রাষ্ট্রপ্রধান হওয়া জরুরি ছিল। অর্থনৈতিক চাপ, কূটনৈতিক চ্যালেঞ্জ এবং আঞ্চলিক রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে তার রাষ্ট্রপতি হওয়া দেশের জন্য বড় সুযোগ হতে পারত। এখন প্রশ্ন উঠেছে, তাহলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? এর উত্তর সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধ্যায় এখনও শেষ হয়নি। হয়তো নতুন কোনো অধ্যায়ের শুরু হতে যাচ্ছে, যদিও সেটি কেমন হবে তা এখনও অজানা। কারা শপথ নেবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।